This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিএ নিয়ে আপনারা যত রকমের কোশ্চেন করেন কমেন্টে, সেগুলোর উত্তর আজকে আমরা দেবো। এরকম কয়েকটা ভিডিওতে আপনাদের উত্তর দিয়েছি। আপনারা যারা সিএ নিয়ে আপনাদের মনে কোনো কোশ্চেন রয়েছে এই ভিডিওতে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে কিন্তু সেগুলোর আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি কোশ্চেন রয়েছে। প্রথমে যদি আমরা দেখি যে কোশ্চেন করা হয়েছে সেটা ইন্দ্রজিৎ করেছেন। এখানে পরিষ্কার করে বলেছেন যে আমার জন্ম 1989, জন্ম সার্টিফিকেট নেই, কারণ 2000 সালের বন্যায় এগুলো কিন্তু হারিয়ে গেছে বা বাঁচাতে পারিনি। এখন জন্ম সার্টিফিকেট চাইলে দিতে পারবো না, তবে কি হবে? দেখুন, বন্যাতে হারিয়ে গেছে ওটা পাওয়া যাবে, মানে ওটার যে রেজিস্টার খাতা রয়েছে সেখানে গিয়ে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু যেসব ব্যক্তিদের জন্ম সার্টিফিকেট ছিলই না, কোনো রেকর্ডেড না, তারা কিন্তু পাবে না। তো আপনার ক্ষেত্রে আপনার যে জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা আপনার যে পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত এলাকা, যদি আপনাদের ওয়ার্ড এলাকা হয় সেখানে ওয়ার্ড কাউন্সিলের সাথে কথা বললে দেখবেন তারা কিন্তু পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে আপনার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার বের করে খুঁজে কিন্তু বের করে দিয়ে দিবে। অর্থাৎ আপনাদের জন্ম সার্টিফিকেট কিন্তু সেটা যে একটা কপি হয় সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই, হারিয়ে গেছে আপনারা সেটা পাবেন। যাই হোক, একটা জিডির মতো করতে হয়, আপনারা একটু দেখে নেবেন কিভাবে কি করতে হচ্ছে। দ্বিতীয় কোশ্চেন আমরা যদি দেখে নিই, মিউজিক লাভার করেছে। পরিষ্কার এখানে বলেছে যে 1971 এবং 72-এ আসা মানুষগুলোর কাছে সে সময় মোবাইল ছিল, মানে কোশ্চেন এই সুবিধা পাবে যারা রিসেন্ট এসেছে তাদের কাছেই থাকবে। অর্থাৎ বলতে চেয়েছে এই যে সিএ আইনে বর্তমানে বলেছে যে আপনাদের যে ডকুমেন্টস সেটা যদি অফলাইনে না থাকে, মোবাইলে থাকে, সফট কপি থাকে, স্ক্যান কপি থাকে, তাহলেও কিন্তু হয়ে যাবে। উনি বলছেন তখন তো মোবাইল ছিল না। দেখুন, তখন মোবাইল ছিল না ঠিক আছে, ভালো ক্যামেরার মোবাইল ছিল না, অবশ্যই মোবাইল ছিল। তো যাই হোক, আমরা যদি দেখি তো সেই সময়ে যাদের নথি রয়েছে সেই নথি অনেকেই নিয়ে আসছেন, কিন্তু আনার পরে অনেকেই দেখছে যে মোবাইলে ছবি তুলে রাখছে 2002, 3, 4, 5 সালের দিকে। বিশেষ করে দেখবেন যাদের কাছে আগের পাসপোর্ট ছিল তারা কিন্তু পাসপোর্টটা রেখেছিল এবং সেটাকে জেরক্স করে হোক বা প্রিন্ট করে হোক, যেভাবে হোক রেখেছিল। তারপরে ধরুন সেই নথি আপনার হারিয়ে গেছে, তাহলে সেই কপিটা দিয়ে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। এবার সেই সময় যদি আপনার কাছে কোনো সফট কপি থেকে থাকে, সে মোবাইলের মাধ্যমে রাখুন, ক্যামেরার মাধ্যমে, যেভাবে আপনি রেখেছেন ছবি তুলে বা জেরক্স করে রেখেছেন, সেটা দিয়েও কিন্তু হবে। এরকম কিন্তু না যে হবে না, বা সেই সময় মোবাইল ছিল না এমনটাও কিন্তু না। মোবাইল ছিল কিন্তু এরকম ভালো কোয়ালিটির ছিল না, বা কিপ্যাড ফোন ছিল, এরকম আপনারা বলতে পারেন। তাছাড়া কিন্তু অনেকেই আছে যে ওই সালে নিয়ে আসছে ডকুমেন্টগুলো, কিন্তু অনেকদিন ধরে বাড়িতে বা ইন্ডিয়াতে আসার পরে ছিল 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 তারপর দেখা যাচ্ছে মোবাইল যখন ভালো মোবাইল এসেছে সেটা দিয়ে কপি করে কোথাও সেভ করে রেখেছে, বা স্ক্যান করে, প্রিন্টার দিয়ে স্ক্যান করে সেটা কিন্তু ভালো করে কোনো জায়গায় রেখেছে, সেই কপিটার কথা বলা হয়েছে। এবার আপনারা মনে করবেন যে এত সাল আগে তো ছিলই না কোনো ভালো মোবাইল, বা আমরা ছবি তুলে রাখিনি, তো সেক্ষেত্রে তো হবে না, একটু বুঝতে হবে কোনটা বলেছে। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, সেটা করেছে জ্যোতিষ্কা চাকমা। এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট এক্সটেন্ড দ্য কাট অফ ডেট, দেন ডোন্ট মেক এ ভিডিও because it worthless. I am really bored listening to this old shit every day. দেখুন, আপনার যদি বোরিং লাগে সেক্ষেত্রে আপনি আসতে পারেন, কারণ এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি সিএ, তারপরেও মানুষের কিন্তু মনের যে মানে ধোঁয়াশা সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সেক্ষেত্রে যে ডেট অফ মানে যেটা কাট অফ ডেট দেওয়া হয়েছে সেটা বাড়াবে না সেটা তো আমরা বলতে পারবো না। যখনই বাড়াবে তখনই আমরা ভিডিও করে দেবো। আপাতত সেটা নিয়ে কোনো আপডেট নেই, যখন বেরোবে তখন আমরা বানাবো। আর আপনি চাইলে আমার ভিডিও স্কিপ করতে পারেন, আমরা কেউ ধরছে না জোর করে যে আপনি ভিডিও দেখুন। তারপরে যদি দেখি, বিনয় সরকার এখানে কমেন্ট করেছে যে অনেকের কাছেই বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই, তারা কি করবেন? এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। যাদের কাছে ডকুমেন্টস আছে তারা কিভাবে আবেদন করতে পারেন, যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কিভাবে আবেদন করতে পারেন, সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। এটার কোশ্চেনটা একটু অনেকটাই বড় হবে, যার জন্য আমি আপনাদের বললাম আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে পরিষ্কার বলা আছে যদি বাংলাদেশের ডকুমেন্ট না থাকে তাহলে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, এখানে করেছেন যে অ্যামেন্ডমেন্ট বিল সরকার চাইলেও ইচ্ছামতো পরিবর্তন করতে পারে না, পাস হওয়ার সময় যে ডকুমেন্ট চেয়েছিল সেই ডকুমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ বলছে এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কিন্তু পরিবর্তন হতে পারে না। যখন পাস হওয়ার সময় বিল হয়েছিল যে ডকুমেন্ট চাওয়া ছিল সেটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, পরিবর্তন হয় না, কিন্তু কিছু এক্সট্রা পরিমাণে অ্যাড করা যায়, যেরকম অ্যাড করেছে যে সফট কপি দিয়ে এখন কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারেন। প্রথমে কিন্তু এটা ছিল না। তো আপডেটেড যে মানে ডকুমেন্টের লিস্ট বা সফট কপিটাও মানে ভ্যালিড হবে সেটা কিন্তু দিয়েছে। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে ছবি পোদ্দার করেছেন যে এখানে বলছে 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে ওনার ওই লিস্টের নাম কি ছেলে মেয়েদের সারা ভারতে? হ্যাঁ, যদি
ধরুন আমার বাবা মায়ের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, সেক্ষেত্রে আমি 2025 সালে ভোটার লিস্টে নাম তুলি, আর আমি 2002 সালে নাম তুলি, 3 সালে নাম তুলি, 5 সালে নাম তুলি, মানে 2002 সালের পরে যেদিনই তুলি কোনো প্রবলেম কিন্তু নেই। এবার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো, এটা সীমা মণ্ডল করেছে। এখানে পরিষ্কার করে যদি আমরা দেখি, বলেছে দাদা ভাই যারা অবৈধভাবে 2024 সালে গেছে তাদেরকে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসছে, সেটাই বলতে যাচ্ছে 2024 সালে অবৈধভাবে। দেখুন অবৈধভাবে আসলে আপনাকে কিন্তু সরাসরি মানে বেশি করে ভেরিফিকেশন করা হবে আপনার কোনো ইলিগাল কাজের সাথে যুক্ত আছেন কিনা, বা আপনাকে যে ফাইন সেটাও কিন্তু করা হতে পারে। তো অবশ্যই আপনারা সারেন্ডার হয়ে একটা মানে লিখিতর মাধ্যমে যে আমরা এইভাবে অবৈধভাবে চলে এসেছিলাম, পাসপোর্ট ছিল না, ভিসা ছিল, বা যে রিয়ালিটি রয়েছে একদম সেটাই বলবেন। কেন ধর্মীয় উৎকর্ষের কারণে এসেছেন, পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, কি হয়েছেন, সমস্ত ডিটেলস লিখবেন এবং তারপরে কিন্তু আপনারা মানে সারেন্ডার করতে পারেন। তারপরে যদি দেখছেন যে আপনারা মানে লং টার্ম ভিসা আবেদন করতে পারছেন তাহলে করবেন, কারণ আপনাকে যদি লং টার্ম ভিসা করতে হয় তাহলে আপনাকে ভ্যালিড পাসপোর্ট লাগবে, আপনাকে ভ্যালিডভাবে এন্ট্রি করতে হবে, এই অবৈধভাবে করলে হবে না। অবৈধভাবে যারা করেছেন তাদের ম্যাক্সিমাম বিপদ রয়েছে। তো আমি আপনাদের বলবো যে যারা এখনো রয়েছেন তো তাড়াতাড়ি কিন্তু সারেন্ডার করতে পারেন, তাহলে কি হবে আপনাদের ফাইনটা কিন্তু অনেকটা কম লাগবে এবং বুঝতে পারছেন একটু শাস্তিটাও কিন্তু কম হয়ে যাবে। কিন্তু আপনারা যদি অবৈধভাবে অনেকদিন ধরে থাকতে থাকেন, অনেক কিছু বানিয়ে নেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু প্রবলেম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই, সেটা দীপ্তি চক্রবর্তী করেছেন। পরিষ্কার করে বলছে আমার 4 নং ওয়ার্ডে ভোটার কার্ড, কিন্তু আমি এখন 25 নং ওয়ার্ডে থাকি, তাহলে কিভাবে ফর্মটা আমি পাবো? কারণ এখন তো আমি 4 নং ওয়ার্ডে পাবো না, প্লিজ রিপ্লাই। আচ্ছা, বলতে চেয়েছে 4 নং ওয়ার্ডে বাড়ি, 4 নম্বর ওয়ার্ডে, এবং এখন বর্তমানে 25 নম্বর ওয়ার্ডে থাকে। তো সেক্ষেত্রে ফর্মটা তো 4 নাম্বার আসবে। তো আপনি একটা কাজ করতে পারেন, যে ভোটার ভেরিফিকেশন যখন হবে, সেই যে ভোটার ভেরিফিকেশন হওয়ার জন্য মানে ফর্মটা দেওয়া হবে, সেটা কিন্তু আপনার যেখানে বর্তমানে ভোট দিচ্ছেন, 4 নম্বর ওয়ার্ড হলে 4 নাম্বার, 25 নম্বর ওয়ার্ড হলে 25 নাম্বার, সেখানে কিন্তু আসবে। যদি 4 নাম্বারই থাকে, ট্রান্সফার করে আপনি 25-এ না নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 4 নাম্বার থেকেই ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে 1.5 কোটি, আচ্ছা 90 লাখ পিসের ভোট বাদ যাবে। আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে 30 লক্ষেরও বেশি ভোটার কার্ড কিন্তু বিহারে বাতিল হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো হতে পারে? তো একজন কমেন্ট করেছে উৎপল চৌধুরী, তিনি বলেছেন 1.5 কোটি বাদ হবে। এস্টিমেট আমারও এমনই আইডিয়া ছিল। আর আরেকজন কমেন্ট করেছে মধুমিতা মাঝি, তিনি বলেছেন যে 90 লাখের মতো কিন্তু পিসির ভোট বাদ যাবে। তো যাই হোক, আমাদের পরবর্তী মাসে যখন শুরু হবে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তখন কিন্তু আমরা দেখব যে কত ভোটার কিন্তু বাদ যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তারপরে পরবর্তী কোশ্চেন একজন করেছে প্রসেনজিৎ বারুই, বলছে আচ্ছা ইউটিউব করে কত টাকা পান আপনি বলেন? আচ্ছা আচ্ছা, ইউটিউব করে কোনো টাকা হয় না, মানে একটু পরিমাণে টাকা হয়। আমি মেনলি যেটা মানে যেখান থেকে টাকা ইনকাম করি সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, সেগুলো থেকে। তো আমি সেটা কখনো বলি না। তো যাই হোক ওগুলো, তাছাড়া আমার আরও ছোটো ছোটো বিজনেস রয়েছে, সেক্ষেত্রে সেগুলো থেকে কিন্তু মোটামুটি ইনকাম হয়। আমি যেটুকু সময় পাই তারপরে আমি কিন্তু ইউটিউব করে থাকি। তো যাই হোক, ইউটিউব থেকে তেমন একটা ইনকাম হয় না, ওই ধরে এখন $200-300 হাইলি, এর বেশি কিন্তু মানে মানে হয় না, এখন অনেকটাই কমিয়ে দিয়েছে। তো যার জন্য এটাকে স্কিপ করলাম। এটা কোথা থেকে চলে আসছে স্ক্রিনশট এখানেই রাখা। মানে আমি কমেন্টগুলো কিভাবে নিয়েছি বলুন তো, মানে সোজাসুজি নিয়ে নিয়েছি, যতগুলো কমেন্ট পেয়েছি ওইভাবে, তো ওখানে ওটা চলে আসছে। যাই হোক, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে বলছে দারুণ বিশ্বাস, তরুণ বিশ্বাস, বলছে দাদা আপনাকে প্রণাম দাদা। 2014 সাল থেকে 2023 সাল করলে হাজার হাজার অসহায় শরণার্থী হিন্দুরা মহাবিপদ থেকে রক্ষা পাবে দাদা। আর যারা বাংলাদেশ আছে তাদের জন্য আইন করে রাখুন দাদা। এই অসহায় হিন্দুরা ভারত মাতা ছাড়া কোথায় যাবে দাদা? আচ্ছা, এটা বলতে যাচ্ছে যে 2014 বদলে 2023 সাল বা 24 সাল করা হলে ভালো হবে। যারা পরবর্তীতে এসেছে তারা কিন্তু এই নাগরিকত্ব পেয়ে যাবে। দেখুন 2002 সালের পরে যে ভোটার লিস্ট রয়েছে সেগুলো কিন্তু বিশেষভাবে ভেরিফিকেশন হবে, আর সেগুলো কিন্তু সিএতে প্রচুরভাবে কাজে লাগবে। কেননা সেই সময় কিন্তু সব থেকে বেশি ভোটার যে লিস্ট সেটা কিন্তু গোলমাল হয়েছে, বা আপনারা বলতে পারেন 2011, 12, 13-তে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার কিন্তু এন্ট্রি হয়েছে, যার জন্য কিন্তু সেগুলো ভালো করে ভেরিফাই হবে। এবং এই সিএ এর যে কাট অফ ডেট রয়েছে সেটা কখনোই 2014 থেকে 23-এ মনে হয় না নিয়ে যাবে। যদি নিয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আপডেট করব। কিন্তু আপনি যদি হিন্দু হয়ে থাকেন, পার্সি হয়ে থাকেন, খ্রিস্টান হয়ে থাকেন, যে 6টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে অমুসলিম, সেক্ষেত্রে আপনারা মানে কিভাবে নাগরিকত্ব পেতে পারেন এ নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে। এবং আপনারা হয়তো সকলেই জানেন এই যে ভারত মানে দ্বিখণ্ডিত হয়েছিল বা ভাগ হয়েছিল, সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয়েছিল। অর্থাৎ আপনি যদি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে অটোমেটিকলি ভাবেই কিন্তু আপনার হিন্দুস্তানে বসবাস করার বা এই যে ইন্ডিয়াতে বসবাস করার আপনাদের কিন্তু
অধিকার রয়েছে, এটা কিন্তু আমি বলছি না, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রক যদি দেখেন তাহলে কিন্তু ওখান থেকে এগুলো মানে বলা হয়েছিল, আমরা অমিত শাহজিকে দেখেছিলাম বলতে, যার জন্য কিন্তু আমি আপনাদের বললাম। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে যদি আমরা দেখি কি রয়েছে, পিঙ্কু দাস করেছে যে যারা দাদা যাদের 1992 সালে এসেছে তাদের পাসপোর্ট আছে তারা কি করবে একটু বলবেন কি? আমি আরেকবার পড়ছি, বুঝলাম না। দাদা যাদের 1992 সালে যারা এসেছে তাদের পাসপোর্ট আছে তারা কি করবে একটু বলবেন। পাসপোর্ট আছে তো ওটা দিয়ে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একটা ডকুমেন্টস হলেই তো হলো। এবার পাসপোর্টটা যদি থাকে সেটা আপনার প্রুফ হয়ে গেল যে আপনি 2014 সালের 31 ডিসেম্বর আগে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী যদি কোশ্চেনে আমরা চলে যাই, সেটা কিবোর্ড সুরজিৎ করেছে যে ভারতে যত হিন্দু আছে 2025 সাল অবধি সবাই নাগরিকত্ব পাবে, দুদিন আগে বা দুদিন পরে 100% যেভাবেই হোক। আচ্ছা হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে যারা অমুসলিম রয়েছেন, 6টি সম্প্রদায়ের কথা যে বলা হয়েছে, সে আপনি আফগানিস্তান থেকে আসুন, পাকিস্তান থেকে আসুন বা বাংলাদেশ থেকে আসুন, তারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার একটা চান্সেস রয়েছে। পরবর্তীতে কোনো বিল পাস হলে আমি কিন্তু পুরোপুরি কথা বলবো, তার আগে কিন্তু কিছু বলবো না। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন করেছে রুম্পা অধিকারী, এখানে পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশ থেকে ভারতে যেতে চাচ্ছি, তা কি পারবো? অবশ্যই আসতে পারবেন। 2025 সালে কি কেউ নতুন করে ভারতের নাগরিকত্ব পাবে? দেখুন, 2025 সালে নাগরিকত্ব পাবে না, কেননা 2014 সালের 31 ডিসেম্বর কিন্তু লাস্ট বলেছে। আপনি যদি 2025 সালে এসে ভারতে বসবাস করতে চান, সেক্ষেত্রে একটাই উপায় রয়েছে, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে লং টার্ম ভিসা অর্থাৎ এলটিভি ভিসার মাধ্যমে কিন্তু আপনি ভারতে বসবাস করতে পারেন। এবং অনেকেই কোশ্চেন করেন যে এই যে এলটিভি ভিসা 5 বছর রয়েছে, 5 বছরের পরে সেটাকে কিন্তু এক্সটেন্ড করতে হবে নাকি তখন নাগরিকত্ব দিবে? দেখুন, এটা কিন্তু ক্লিয়ার বলা যাবে না যে নাগরিকত্ব দিবে, কিন্তু আপনি সেটাকে এক্সটেন্ড অবশ্যই করতে পারেন। নাগরিকত্ব দেবে কিনা সেটা কিন্তু বলা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। পরবর্তী কোশ্চেন করা হয়েছে এখানে সাগর চক্রবর্তী, তিনি বলেছেন যে আইটিভি ভিসা নিয়ে 5 বছর থাকার পর কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে? আইটিভি না, ওটা এলটিভি। যাই হোক, এলটিভি ভিসার মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন না, কোথাও বলা নেই যে আপনি পাইতে পারেন। এরকম হতে পারে যে ধরুন আপনি 5 বছর ধরে আছেন বা লং টার্ম ভিসার মাধ্যমে যারা আছে, পরবর্তীতে তাদের নাগরিকত্ব দেওয়ার যে সুযোগ, সেটা মানে তাদের নাগরিকত্ব নেওয়ার যে সুযোগ সেটা কিন্তু করে দিচ্ছে, এমনটা হতে পারে, হবে কিনা জানি না। তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো, সেটা করছে তুতু মণ্ডল, এখানে বলছে যে এ পর্যন্ত যত ইউটিউব চ্যানেলে সম্পর্কে বলতে দেখেছি তার মধ্যে আপনারটা সেরা এবং ক্লিয়ার বক্তব্য। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন একটু বিজি রয়েছে, একটু মাইন্ড আমার মানে ঠিক ফ্রেশ নেই, যার জন্য এখন আমি কম একটু বোঝাতে পারছি। এরপরে আরও ভালো করে বোঝাবো, ক্লিয়ার করে বোঝাবো। আমার কিছুদিন একটু মানে প্রবলেম আছে, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তারপরে কিন্তু পুনরায় আমার কিন্তু আবার যে আগের মতো বোঝানোর ধরন সেটা চলে আসবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা যদি তারপরে কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে গৌতম কর, এখানে বলছে যে যারা এদেশীয় সব দিক দিয়ে কিন্তু কোনো ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে সে নাগরিকের প্রমাণ কিভাবে দেবে? অবশ্যই বলবেন। আমি জন্মসূত্রে এবং পৈতৃক সূত্রে ভারতীয় কিন্তু কোনো ডকুমেন্টস নেই, তাহলে কি করে প্রমাণ করব? অবশ্যই জানাবেন। আচ্ছা, আপনি ভারতীয় এদেশীয়, মানে আপনি কোথাও থেকে আসেননি, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, তাহলে কিভাবে আপনি প্রুভ করবেন আপনি এখানকার? আপনি একটা জিনিস ভাবুন, আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না, আমি একটা আপনাদের উদাহরণ দিচ্ছি। এই আমার চ্যানেল ইয়বং, এটা আমার চ্যানেল। আমি যদি এটা হারিয়ে ফেলি, ইউটিউব যদি আমাকে বলে যে এটা যদি আপনার চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি একটা ইমেল আইডি যেটা দিয়ে খুললেছেন সেটা বলুন, বা আপনার যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটাতে ওটিপি যাবে সেটা বলুন, বা আরও অন্যান্য যে টু স্টেপ ভেরিফিকেশন রয়েছে সেটা দিন। আপনি যদি কোনোটাই দিতে না পারেন, তাহলে চ্যানেলটা যদি আপনার হয় তারপরেও আপনি সেটা ব্যাক পাবেন না। তেমন হচ্ছে, আপনার যদি ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে আপনি এখানকার কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। অবশ্যই কিছু না কিছু ডকুমেন্টস রয়েছে, 100%। আপনি একটু ভালো করে বুঝুন যে কি থাকতে পারে। যে কোনো কিছু, আপনি এতদিন ধরে আছেন, লাইনের বিল দেন না, আপনি এতদিন ধরে আছেন আপনার জমি নেই, আপনি এতদিন ধরে আছেন কিছু তো আছে, সেই ডকুমেন্টসটা দিয়েই আপনার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, সেটা করেছে মোহনলাল বর্মন, বলছে যে দাদা কি বলছেন আপনি? কিছুদিন আগেই তো মুসলিম হিন্দুদের মুসলিম ও হিন্দুদেরও ডিপোর্ট করা হয়েছে, তাহলে কি করে আপনার ভিডিওকে বিশ্বাস করব? আচ্ছা, বলতে চেয়েছে যে কিছুদিন আগেও আমরা দেখলাম যে বেশ কিছু বাংলাদেশি গুজরাট থেকে 250 জনের মতো, বা লাস্ট 2 মাসে যদি আমরা দেখি প্রায় 5000-এর মতো কিন্তু বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে। তো দেখুন, প্রত্যেকটার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে। আপনি হয়তো অবৈধভাবে এসেছেন, হতে পারে আপনি কোনো ইললিগাল কাজের সাথে যুক্ত রয়েছেন, বা অন্য কোনো আইনি বিরোধী কাজ করেছেন, যার জন্য কিন্তু আপনাদের করা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো নিয়ম যদি লঙ্ঘন করেন, আপনাকে তো পাঠাবেই, ডিপোর্ট করবেই, সাথে কিন্তু ফাইনও দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, সেটা
সনাতনী মুখ কমেন্ট করেছেন, বলছে হিন্দু প্রণাম করার জন্য কোনো ধর্মীয়, আচ্ছা হিন্দু প্রমাণ করার জন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট লাগে। তো আপনার কোন মানে বলতে চাইছে কোন সার্টিফিকেট লাগবে বা কোন যে প্রতিষ্ঠান রয়েছে সেই সার্টিফিকেট আপনারা আনতে হবে। আমি অনেকবার বলেছি আপনারা যে কোনো দুর্গাপূজা কমিটি যেটা রেজিস্টার ক্লাব রয়েছে সেখান থেকে আনলেও হবে। আপনি যদি মনে করেন যে না আমি গুরুদুয়ারা থেকে আনবো সেখান থেকেও আনলেও হবে। আপনারা যে মানে কাস্ট বা যে ধর্ম থেকে বিলং করেন সেই ধর্মের যে কোনো ইনস্টিটিউট থেকে আনলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো, সেটা করেছে মৃত্যুঞ্জয় বিশ্বাস, বলছে দাদা ধর্মীয় প্রমাণপত্র কি আপলোড করতে হবে, ডকুমেন্ট কি ফরম্যাটে আপলোড করতে হবে? দেখুন হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার আপনার ডকুমেন্টের ফরম্যাটটা কি থাকবে, পিডিএফ ফরম্যাট। আপনারা দেখে নেবেন, ওখানে আপলোড করার সময় কিন্তু দেখিয়ে দেয় যে পিডিএফ ফর্মে দিবে নাকি জেপিজি ফর্মে নিবে বা কি, ওটা কিন্তু বলে দেয়। তো পিডিএফ ফর্মেই কিন্তু আপলোড করতে হবে ম্যাক্সিমাম জায়গায়। যাই হোক আমরা পরবর্তী কোশ্চেন চলে যাবো। টেক ওয়ার্ল্ড বলেছেন, এখানে টেকনো ওয়ার্ল্ড করেছেন যে বাংলাদেশের অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে না, আপনার কাছে হার্ড কপি থাকলেই হয়ে যাবে। এবার পরবর্তীতে আমরা দেখি সরস্বতী মণ্ডল কমেন্ট করেছে যে যারা 1971 সালের আগে এসেছে তাদেরও কি সিএতে আবেদন করতে হবে? অবশ্যই আপনাদের যারা এসেছেন বাইরে থেকে প্রত্যেকেই করতে হবে। আপনি যদি মানে বাইরে থেকে এসে থাকেন, আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট থেকে থাকে, তাহলে আপনি সেটা দিয়ে আপনার একটা মানে ভ্যালিড সিএ সার্টিফিকেট বানিয়ে নিন, তাহলে আর কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কমেন্টে আমরা চলে যাবো। পরবর্তী কমেন্ট এখানে করেছে লোহিতারও, বলছে যে যারা 2015 পরে আসছে তাদের কি করণীয়? আচ্ছা এটা বলতে চাইছে 2014 সালের 31শে ডিসেম্বর অব্দি লাস্ট। এবার তারপরে যারা এসেছে অর্থাৎ 2015 সালের পরে যেটা এসেছে এবং ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসাতে আসছে, সিএ তো হবে না, 2015 পর কি নিয়ম আছে? অর্থাৎ বলতে চেয়েছে 2015 সালের পরে এখনো অবধি যারা আসছে ভ্যালিড পাসপোর্ট ভিসা রয়েছে তারা কি করবে? তাদের ক্ষেত্রে ওএলটিভি অর্থাৎ লং টার্ম ভিসা কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, সেটা আপনারা করে অবশ্যই কিন্তু নিজেরা মানে এখানে কিন্তু লং টার্মের জন্য থাকতে পারেন। এবং পরবর্তীতে যদি বলা হয় যে যারা লং টার্ম ভিসাতে ছিলেন এখানে তাদেরকে আবার পুনরায় নাগরিকত্ব তখন কিন্তু পেতে পারেন। জানি না এগুলো দেওয়া হবে কিনা, যখন আপডেট আসবে আমরা কিন্তু আপনাদের জানাবো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন এখানে বলা হয়েছে উৎপল মণ্ডল বলেছেন, কি বলেছে যে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যাদের জন্ম তাদের সিএ করতে হবে না, কথাটা কি সত্যি? করতে হবে না এমনটা নয়, ধরুন আপনার জন্মসূত্রে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন, সেক্ষেত্রে করলেও আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু পাচ্ছেন। অর্থাৎ ধরুন আমি আপনাদের একটা কথা বলি, ধরুন আপনার কাছে ভোটার কার্ড রয়েছে, এই যে নতুন করে ভোটার ভেরিফিকেশন চলছে, তাহলে কি আপনি ভেরিফিকেশন করবেন না? আপনার কাছে কার্ড রয়েছে, ভেরিফিকেশন না করলে আপনার কিন্তু কার্ডটা বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা 1987 সালে 1 জুলাই থেকে আপনার জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আবেদন না করলেও হয়ে যাবে। কেননা কারণ আপনার জন্মসূত্রেই ভারতীয়, পরিষ্কার করে কিন্তু বলেছে যারা 1987 সালে 1 জুলাইয়ের মধ্যে আছেন তারা কিন্তু জন্মসূত্রেই ভারতীয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা চলে যাব বাসুধর এখানে কমেন্ট করেছেন, বলছে দাদা ভারতে গিয়ে এলটিভি ভিসা করার ব্যাপারে একটু পরামর্শ দিবেন, আপনার পরামর্শ আমার খুব ভালো লাগে, ভালো থাকবেন দাদা। আমি আপনাদের বলে দিই, যারা মনে করুন এই এলটিভি ভিসা আবেদন করতে চান, আমি আগের ভিডিওতে বলেছি, আমি কালকে আপনাদের জন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো একদম ডিটেলসে, একদম ডিটেলস থাকবে যে আপনারা কিভাবে করতে পারেন, কি কি করতে হবে, কোন নিয়ম রয়েছে, কারা পারবে কারা পারবে না, সমস্ত কিছু। যাদের ভিসা রয়েছে তারা কিভাবে করবেন, যাদের ভিসা নেই এক্সপায়ার হয়ে গেছে তারা কিভাবে করতে পারেন, সমস্ত কিছু কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে ডিটেলসে বানিয়ে দেবো। যাই হোক পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই যে প্রণব সরকার করেছে যে আমার স্বামী বাংলাদেশ থেকে এসে 2003 সালে আমাকে বিয়ে করেছে, কিন্তু আমার ম্যারেজ সার্টিফিকেট নেই, তবে 2006 সালে মেয়ের জন্ম সার্টিফিকেট, দুজনের নাম আছে। আমার স্বামীর ভোটার কার্ড ইস্যু হয়েছে 6 জানুয়ারি 2015, এর আগের কোনো প্রমাণ নেই, সে কি সিএতে আবেদন করতে পারবে? অবশ্যই করতে পারবে, কারণ ওই যে সার্টিফিকেটটা বানিয়েছেন মেয়ের সেখানে আপনাদের নাম রয়েছে। তাছাড়া আপনার স্বামী যখন এসেছিল তখন এসে আপনাকে বিয়ে করছে, ম্যারেজ সার্টিফিকেট নেই কিন্তু কিছু না কিছু তো আছে এগ্রিমেন্ট। ধরুন আপনি কোথাও বাড়ি নিয়েছেন, কোথাও ভাড়া দিয়েছেন, লাইনের বিল দিয়েছেন, আপনার নামে কিছু তো করেছেন, সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া আপনার মেয়ের যে সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। যাই হোক পরবর্তীতে আমরা যদি দেখি কোশ্চেন করা হয়েছে জিতেন্দ্র কুমার পান্ডা, বলছে ক্যাপশন এমন লেখা আছে যেন অবৈধ বাংলাদেশিরা সিএ আবেদন করলেই ইন্ডিয়ান সিটিজেন পেয়ে যাবে, সিএ আবেদন যারা করবে তাদের প্রমাণ করতে হবে যে বাংলাদেশে ওদের সাথে ধর্মীয় কারণে অত্যাচার হয়েছে, অভিযোগ মানে বলতে চেয়েছে যে ধর্মীয় কারণে তারা এসেছে, মানে তাদের অত্যাচারিত হয়েছে বলে তারা ফিরে এসেছে। দেখুন এটা নতুন করে বলার কিছু নেই, আপনিও জানেন আমিও জানি আরো 5টা লোক জানে
যে আপনি ওখানে ধর্মীয় উৎপীড়নের কারণেই এখানে এসেছেন, সেক্ষেত্রে ওখানে প্রমাণ করার কিছু নেই, শুধু একটা ভালো করে ডিক্লিয়ারেশন লিখতে হবে বা একটা ভালো করে কিন্তু ডিটেলস আপনাকে বলতে হবে আপনার সাথে কি হয়েছিল, কত সালে, কেমন, কি কি, সব ডিটেলসে কিন্তু বললে, সঠিক তথ্য দিলে আপনি অবশ্যই কিন্তু এখানে সিএতে যে আবেদন সেটা করতে পারবেন এবং প্রুভ করতে পারবেন যে হ্যাঁ আপনার সাথে ধর্মীয় উৎপীড়নের কারণে হয়েছিল বলেই আপনি এখানে এসেছিলেন, আপনি বেড়াতে চলে আসেননি ভারত, এরকমটা কিন্তু না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। সুব্রত বসাক করেছেন, বলছে যে দাদা আপনার ভিডিওর মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারলাম, ভগবান আপনাকে মঙ্গল করুন, আমাদের মতো লোকদের আপনারাই ভরসা। দাদা সিএতে আবেদন করার পর আমার ভোটার কার্ড কিভাবে সচল রাখতে পারবো অথবা কিভাবে ভেরিফিকেশন করব এবং আধার কার্ড ঠিকানা ভিন রাজ্যের কি করব? নমস্কার দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে ভিন রাজ্যে আপনার রয়েছে আধার কার্ড, সেক্ষেত্রে কোনো মানে অ্যাড্রেস কোনো প্রবলেম নেই, অ্যাড্রেস আপনারা যতবার খুশি পরিবর্তন করতে পারবেন, আপনি যখন যেখানে থাকবেন প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আপডেট করাতে পারবেন। আরেকটা কোশ্চেন, আপনার ভোটার কার্ড কিভাবে আপনি কিন্তু ভ্যালিড রাখবেন? দেখুন, ভোটার কার্ড ভ্যালিড রাখতে গেলে আপনার সিএতে আবেদন করার পরে যদি আপনি অ্যাপ্রুভাল পান তাহলেই দেখবেন আপনার কোনো কার্ডই কিন্তু বাতিল হবে না, কিন্তু যদি না পান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। যাই হোক, অতুল আরেকজন কমেন্ট করেছেন, তিনি বলছেন যে দাদা নমস্কার, আমি কিভাবে সিএতে আবেদন করব কিছু ভেবে পাচ্ছি না, আমাকে দয়া করে সাহায্য করুন। আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে আবেদন করতে হবে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিন। তারপরে যদি আমরা চলে যাই, মাই ইউটিউব চ্যানেল কমেন্ট করেছে, বলছে যে দাদা সিএতে আবেদন বারাসাতে বা ঠাকুরনগরে কোথাও হচ্ছে কিনা বলবেন। হ্যাঁ, আমার বারাসাতে জানা আছে, ঠাকুরনগরে আমি ঠিক বলতে পারছি না, আপনারা একটু চেক করে নেবেন, বারাসাতে কিন্তু চলছে। আমরা যদি তারপরে দেখি, এখানে পরিষ্কার বলছে যে বিশ্বনাথ কমেন্ট করেছেন যে সিএ অ্যাপ্লিকেশন করার আগে ভোটার কার্ড থাকলে কি হবে? যদি সিএ আবেদন করার আগে আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে, পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আর অন্যান্য নথি হতে পারে, সেই নথিগুলোর যে রেফারেন্স নাম্বার বা সেই আইডি নাম্বার সেটা লিখে আপনাকে কিন্তু ডিটেলসে বলতে হবে। যদি সারেন্ডার করতে বলে তাহলে কিন্তু সারেন্ডারও করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কমেন্টে আমরা চলে যাবো, সেটা করেছে মানিক সেন। এখানে পরিষ্কার করে বলেছেন তিনি, দাদা এলটিভি ভিসা সম্পর্কে বিস্তারিত বলুন। অবশ্যই পরবর্তী ভিডিওতে বললাম, বানিয়ে দেবো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো। এখানে মনতোষ মদক করেছেন যে বাবা কি হবে এই ভিডিও করে, কারণ সিএতে আবেদন করার জন্য যেসব কাগজ দেখাতে বলছে বেশিরভাগ বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কাছেই কিন্তু আবেদন করতে পারবে না সেই ডকুমেন্টস দিয়ে। আবেদন করতে পারলেও যখন সামনে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখনই কিন্তু আবেদন বাতিল করে দিবে। ভারত সরকারের উচিত ছিল নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া, উল্টো হিন্দু উদ্বাস্তুদের বিরাট সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। যদি ফিরে যাওয়ার কোনো রাস্তা থাকতো তাহলে ফিরে চলে যেতাম, আর টেনশন সহ্য করতে পারছি না। ভারত সরকারের উচিত ছিল আরো 30 বছর আগে থেকেই ঘোষণা করা যে কোনো বাঙালি হিন্দু উদ্বাস্তুরা ভারতে আসলে নাগরিকত্ব পাবে না, তাহলে হিন্দুরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিত, কারণ জীবনে মান সম্মান বাঁচানোর জন্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো দেখুন, এখানে ভারত কোনোভাবেই ধর্মশালা নয়। আপনি যখন আসবেন তখনই আপনাকে নাগরিকত্ব দিবে, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই আপনাকে দিয়ে দিবে, এমনটা কিন্তু নয়। যাদের কাছে সত্যি ডকুমেন্টস নেই, আপনারা উদ্বাস্তু রয়েছেন, তারা টেনশন করবেন না। আপনারা সকলেই জানেন কোনো না কোনো উপায়ে কিন্তু আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র যারা অবৈধ রয়েছে, ইলিগাল রয়েছে, রোহিঙ্গা রয়েছে, যারা ইলিগাল কাজের সাথে যুক্ত হয় তাদেরকে কিন্তু, বা ফেকভাবে মনে করুন রয়েছে বা ফেকভাবে তথ্য দিয়ে রয়েছে, তাদেরকে ধরার জন্য কিন্তু এই কাজগুলো চলছে। আপনারা আস্তে আস্তে দেখবেন সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো। মনতোষ আচ্ছা এটাই করেছে। আমি পরবর্তী আরেকটা কোশ্চেনে চলে যাবো, সেটা হচ্ছে অভিবিশ্বাস। তিনি বলেছেন যে যদি পাসপোর্ট সারেন্ডার করি আর 1 থেকে 5 বছর সাজা হয়ে গেল, তারপর কিভাবে সিএতে অ্যাপ্লাই করব? 1 বছর তো জেলেই থাকতে হবে, 1 বছর পরে এই অ্যাপ্লাই করার জন্য আর সময় থাকবে না। একটু আমাকে বলুন, আমি যদি আগে সিএ অ্যাপ্লাই করে দেই এবং তারপরে পাসপোর্ট সারেন্ডার করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু আমি আপনাদের বলবো এটা একটা ক্রিটিক্যাল বিষয় রয়েছে। আপনি যখন সিএ আবেদন করবেন তখন আপনি অবশ্যই আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা কিন্তু দিবেন। আপনি বলবেন যে এটা আমি বানিয়ে নিয়েছি। বলতে পারেন যে ল্যাক অফ নলেজ, আপনি ঠিক বুঝতে পারেননি কি হবে না হবে, আপনি বানিয়ে নিয়েছেন। স্বীকার করতে হবে যে আপনি ভুল করেছেন। তো সেটা স্বীকার করার পরে আপনি আপনার কাছে মনে হয় রাখতে পারবেন। যদি আপনি রাখতে না পারেন একটু অ্যাডভোকেটের সাথে কথা বলবেন। যদি বলে যে না রাখতে পারবে না, সারেন্ডার করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সারেন্ডার করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে 2014 আগের ডকুমেন্ট না থাকলে কি করা যাবে? বর্তমানে কি ডকুমেন্ট দিলে হবে? ওয়ার্ড কাউন্সিলর লিখে দিলে হবে যে আমি 2014 সালের আগে এখানে থাকতাম? না,
আপনারা কিন্তু যেটা বলছেন সেটা হবে না। কিন্তু আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ধরুন আপনি এইভাবে লিখিয়ে নিলেন, মানে লিখে নিলেন একটা যে আপনি 2014 সালের আগে এখানে বসবাস করতেন, এতদিন ধরে আপনাকে চেনে, ঠিক আছে, তার সাথে একটা যে কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে প্রমাণ হিসাবে যে আপনি হ্যাঁ সত্যিই ছিলেন। তাহলে তো সবাই টাকা দিয়ে এরকম করে লিখিয়ে নিয়ে চলে আসবে, আবেদন করে দেবে, তাহলে তো আবার হবে না। কিন্তু ডকুমেন্ট আপনাকে একটা দিতে হবে, আপনি যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ির বা কোনো স্কুল সার্টিফিকেটের যে কোনো একটা কিন্তু আপনাকে জোগাড় করতেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে যদি ডকুমেন্ট সারা হয় সেটা নিয়েও ভিডিও বানাবো। পরবর্তী কোশ্চেন করা হয়েছে, শান্তনা সিংহ বলেছেন যে দাদা নমস্কার দেবেন, এখন যদি যাই সিএ অ্যাপ্লাই করে সিটিজেনশিপ পাবো না? আপনারা 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারাই শুধুমাত্র পাবেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, এখানে করা হয়েছে বিক্রম এফবি বলছে যে যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা বাংলাদেশ থেকে কোনো ডকুমেন্ট আনতে পারেনি তারা কিভাবে সিএতে আবেদন করতে পারে, এ নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো, সাজল দেবনাথ এখানে বলেছে যাদের পাসপোর্ট নাই রং টাইম না, ওটা লং টাইম হবে, লং টাইম লিখতে গিয়ে রং লিখে দিয়েছে, কোনো ব্যাপার না। সেই লং টাইম ভিসা আপনারা কিন্তু, সরি আমিও রং বলে দিচ্ছি, লং টার্ম ভিসা আপনাদের অ্যাপ্লাই কিন্তু করতে হবে, বা কিভাবে আপনারা আবেদন করবেন পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো। যাদের পাসপোর্ট নেই তারা কোনোভাবেই লং টার্ম ভিসা আবেদন করতে পারবে না, এটা আপনার মানে কোশ্চেন ছিল, আমি উত্তরটা আপনাকে দিয়ে দিলাম। যাই হোক, পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে ক্রিয়েটিভ আর্ট, বলা হয়েছে যে স্যার যারা ডিআইপি ভেরিফিকেশনের পুলিশ মানে ভেরিফিকেশন করিয়েছে, অর্থাৎ থানাতে হোক বা ডিআইপি অফিসে হোক যেখানেই পুলিশ ভেরিফিকেশন করিয়েছে তারা তো ভেরিফিকেশন করে দিয়েছে, যদি আমার ফেক আইডি থাকে তাহলে কেন তারা ভেরিফিকেশন করে দিয়েছে, তাদেরকে তাহলে কোনো দোষ নেই? অবশ্যই আছে, কিন্তু আপনি ফেকভাবে ডকুমেন্টস ভেরিফাই করিয়েছেন এবং ফেকভাবে বানিয়েছেন, সেজন্য আপনি ডিক্লারেশন দিয়েছেন যে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনার এই পাসপোর্ট কোনো বৈধ থাকবে না, বা এই যে আপনি ফ্রড কাজ করেছেন এটার জন্য আপনি দায়ী। আপনি অবশ্যই দেখবেন ডিক্লারেশনে এটাই লেখা ছিল, আপনারা হয়তো পড়েন না ডিক্লারেশন, অবশ্যই দেখে নিতে হয়। যাই হোক, পরবর্তীতে কোশ্চেন যদি আমরা চলে যাই, এখানে আবির শাহ বলেছে যে দাদা যারা 2016-তে এসেছে তারা কি করবে, তাদের জন্য করণীয় কি আছে, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানান। আমি আপনাদের বলছি যারা পরে এসেছেন তাদের একটাই শুধু এলটিভি ছাড়া কোনো উপায় কিন্তু নেই, তো অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও ডিটেলসে বানিয়ে দেবো পরবর্তীতে। তারপর যদি দেখি আমরা, সুব্রত বসাক এখানে কমেন্ট করেছেন, পরিষ্কার করে বলেছেন যে পাসপোর্ট সারেন্ডার করার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটাই তো খুঁজে পাচ্ছি না, দয়া করে এটা ডেমনস্ট্রেশন ভিডিও বানাবে। দেখুন আমি আপনাদের বলি, পাসপোর্ট মানে সাবমিট বা সারেন্ডার করার সময় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, আপনি গিয়ে কাউন্টারে কথা বলবেন, ওখানে কি বলে প্রসেস কী রয়েছে লিখিতভাবে দিয়ে রিসিভ করে আপনাকে দিয়ে দিন, আপনি জমা দিয়ে চলে আসবেন, সেটার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় না। আর যদি মানে ধরুন কর্পোরেশন এলাকা রয়েছে বা যেসব মানে রিজনাল অফিসে প্রচুর পরিমাণে কাজ হয়, সেক্ষেত্রে তো ওখানে অ্যাপয়েন্টমেন্ট ব্যাপার থাকতে পারে, আপনারা একটু নিজেরা কিন্তু ভেরিফাই করে নেবেন আছে কিনা। তারপরে যদি আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই, যে এখানে রাজু চন্দ্র রয় এখানে কমেন্ট করেছেন যে পাসপোর্ট সারেন্ডার করার আগে সিএতে আবেদন করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু পরবর্তীতে আপনাকে প্রবলেম কিন্তু পোহাতে হবে, আপনারা করবেন না। আগে আপনারা যখন আবেদন করতে যাবেন একসাথে আপনারা ভালো মতো ডিটেলস লিখে একবারে কিন্তু আবেদন করবেন। আগে আপনি আবেদন করে দিলেন পরে সারেন্ডার করবেন, বা আগে সারেন্ডার করে আবেদন করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আবেদন করার পরে সারেন্ডার আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন বা একটু প্রবলেম কিন্তু হতে পারে। পরবর্তী কোশ্চেন অর্ণব বসাক করেছে, এখানে আমরা যদি দেখি, দাদা নমস্কার, 2004 সালে একটা পরিবার এসেছিল, তখন তারা একটা বাড়ি ভাড়া নিয়েছিল, 10 টাকার স্ট্যাম্পে সব লেখা আছে, কিন্তু তারা তো খুব একটা পড়াশোনা জানে না, তাই নোটারি করেনি, জাস্ট ডিড পেপারটা আছে, সেটা দিয়ে হবে তো সিএ অ্যাপ্লিকেশন? তো দেখুন আমি আপনাদের বলেছি অবশ্যই হবে, সেটা দিয়েও হবে, আপনি মানে যেটা আপনি দলিলে লিখে রেখেছেন সেটা অবশ্যই স্ট্যাম্পটা কারো না কারণ আমি কিন্তু রেজিস্টার রয়েছে, স্ট্যাম্পটা এমনি এমনি আসেনি, সেক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড ডকুমেন্ট, সেটা দিয়ে আবেদন কিন্তু অবশ্যই করা যাবে। যাই হোক, এবার কিন্তু কোশ্চেন ওভার শেষ হয়ে গেলো, আজকে অনেক কোশ্চেন পিক করে নিয়েছি, এতগুলো আর নেক্সট টাইম করবো না, অনেকক্ষণ লেগে যায় ভিডিও বানাতে। যাই হোক, আপনাদের কি কোশ্চেন রয়েছে আপনারা এই ভিডিওতে করবেন। আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে দাদা আপনি ট্রেডিং করেন, কিভাবে শেখান, তো আমি আপনাদের বলে দিই ট্রেডিংটা মানে আপনারা যদি শিখতে চান আমার যে গ্রুপ রয়েছে আপনারা গ্রুপে আসবেন, বা আমাকে পার্সোনালি মেসেজ করে বলবেন গ্রুপে অ্যাড করে দিতে, আমার গ্রুপে আমি অ্যাড করে দেবো। আমার গ্রুপে অ্যাড হতে কোনো রকম টাকা পয়সা লাগে না, ফ্রিতে আমি মানে গ্রুপ চালাই, মনে করুন যা আমি করি তাই ওখানে ভিউ দিয়ে থাকি, কোনো রকম কল টিপস আমি দিয়ে থাকি না, আমার মার্কেট নিয়ে যা ভিউ সেটা কিন্তু আমি দিয়ে থাকি, যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই সেখানে কিন্তু আসতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকেই আমার সাথে কথা বলতে চান সিএ নিয়ে, সেক্ষেত্রে আপনারা ফোন করবেন না, কারণ
বুঝতে পারছেন অনেক মানুষ একসাথে ফোন করে, প্রবলেম হয়, ফোনে কথা বলা যায় না। আপনারা কিন্তু www.iobong.in অর্থাৎ এই যে চ্যানেলের নামে আপনার গুগল গিয়ে সার্চ করবেন, ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটে সবার নিচের দিকে গিয়ে কন্ট্যাক্ট আস একটা পেজ রয়েছে, সেখানে একটা মেল আইডি রয়েছে। সেই মেলেতে আপনারা কিন্তু মেল করে দেবেন আপনাদের কোশ্চেন। আপনারা কিন্তু 10 মিনিটের মধ্যেই আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও করতে পারেন, সেখানে একটু 1-2 দিন আপনাদের টাইম লাগতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ।